সালটা 1905। বঙ্গভঙ্গের উত্তাল আবহে সমগ্র কলকাতা শহর যখন জর্জরিত, এ ঘটনা সেই সময়ের। তবে বঙ্গভঙ্গ এ কাহিনীর মূল পটভূমি নয়, এ কাহিনী অন্য গল্প বলে, ভালোবাসার গল্প। কলকাতা হাইকোর্টের নামকরা ব্যারিস্টার শ্রী সৌমেন রায়ের আদি বাড়ি কালীঘাট অঞ্চলে। শহরের অভিজাত মহলে তিনি খ্যাতি সম্পন্ন এক ব্যক্তি। স্ত্রী এবং পুত্র নিয়ে তার ভরাভর্তি সংসার। তার সুযোগ্য পুত্র সম্বর রায় কিছুদিন আগে আইন পাশ করে কোর্টে প্র্যাকটিস শুরু করেছে। বয়সে তরুণ হলেও সম্বর রুচিশীল, মার্জিত ও ভীষণ শৌখিন মানুষ। দামি আসবাবপত্র এবং নানা রকমারি জিনিসের সমাহারে তার ঘর সুসজ্জিত। এই বিশাল ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল এক কিশোরী মেয়ের ওপর। তার নাম ললিতা। ললিতার বয়স মাত্র 14। সে রায় পরিবারের একজন প্রতিবেশীর মেয়ে। ছোটবেলা থেকেই রায়বাড়িতে তার আসা যাওয়া, ঘর গোছানো, বইপত্র গোছানো সবই তার দায়িত্ব। সম্বরও ছোটবেলা থেকেই তাকে ভীষণ স্নেহ করত। লেখাপড়া শেখাতো, ভুল হলে বকতো, আবার খুশি হলে তার নানা আবদারও পূরণ করত। সেই স্নেহ যে কখন অবচেতন মনে প্রেমে রূপ নিল, সম্বর নিজেই তা বুঝতে পারেনি। ললিতাও টের পায়নি, কারণ সম্বর কোনোদিনও মুখ ফুটে কিছু বলেনি। শুধু মনের ভেতর জমিয়ে রেখেছে অজস্র আবেগ এবং স্বপ্ন। একদিন আদালত থেকে ফিরে সম্বর দেখে ললিতা তার ঘরে বই গোছাচ্ছে। সে ঢুকতেই ললিতা হেসে তাকালো, কিন্তু কিছু বলল না। খানিক বাদে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, সন্ধ্যা, জল এনে দেব? না। কিছু খাবে? এনে দেব? ললিতা, বিরক্ত করো না, বললাম তো কিছু লাগবে না। আচ্ছা, 3 দিন কোথায় ছিলে? তোমার দেখা পাইনি যে। আমার অসুখ হয়েছিল। কি অসুখ? তা হতে পারে, কিন্তু তার জন্য মিথ্যে বলার প্রয়োজন নেই। আমি কিন্তু সব জানি। কি কি জানো তুমি সন্ধ্যা? তুমি নাকি পাশা খেলা শিখছো? না সন্ধ্যা, এটা মিথ্যে কথা। মিথ্যে বলো না, আমি সব শুনেছি নারুর মুখে। তুমি তো ওদের বাড়ি গিয়ে পাশা খেলো। জানো তো আমি এসব একেবারেই সহ্য করতে পারি না। তুমি যাও, আমার চোখের সামনে দিয়ে চলে যাও তো এক্ষুনি দেখি। এরপর কয়েকদিন ললিতা আর সম্বরের কাছাকাছি আসলো না। তবে সম্বর জানত ললিতা ঠিক আসে। এসে নিঃশব্দে তার ঘর গুছিয়ে চলে যায়। এক বিকেলে সম্বর চাকর হরিপদকে পাঠালো ললিতাকে ডেকে আনার জন্য। কিন্তু হরিপদ ফিরে এসে বলল, ললিতা মা তো বাড়ি নেই। তেনার মা বলল সে নাকি নারুর বাড়ি গেছে। ঘণ্টা খানেক পরে ললিতা নিজেই এলো। দরজার বাইরে দাঁড়িয়ে সে বলল, সন্ধ্যা, আমাকে ডেকেছিলে? হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো। না সন্ধ্যা, তুমি তো সেদিন বলেছিলে তোমার চোখের সামনে না আসতে। ললিতা, সেদিন রাগের মাথায় বলেছিলাম। এসো এবার। ললিতা ভেতরে ঢুকে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে রইল। সম্বর কাছে এসে জিজ্ঞেস করল, রাগ করেছো সেদিন বকেছিলাম বলে?
না, চলো, তোমায় বই কিনে দেবো। কি বই নেবে বলো? না সন্ধ্যা, এখন দরকার নেই। আমি একখানা বই পড়ছি। কোন বই? আমি তো কিছু দিইনি। নাড়ুর দাদা দিয়েছেন। নাড়ুর দাদা? আচ্ছা, যিনি সম্প্রতি বিলেত থেকে ডাক্তারি পাস করে ফিরেছেন। হ্যাঁ। আচ্ছা, তা কি নাম তার? শেখর দাস। তা তোমার এই শেখর দাস তোমায় কোন বই দিয়েছেন একটু শুনি। চোখের বালি। এই বই পড়ার বয়স হয়েছে তোমার? তুমি ক্রমে ভীষণ পাকা হয়ে যাচ্ছ, অচেনা লোকেদের সাথে মিশছো। তোমার বাবার সাথে কথা বলে তোমায় ঘরে বেঁধে রাখার ব্যবস্থা করবো এবার। তুমি সব সময় বকো আমায়, তুমি খুব খারাপ। এই বলেই দৌড়ে বেরিয়ে গেল সে। কিছুদিন পরে অফিস যাওয়ার পথে গলির মোড়ে এক অচেনা ব্যক্তির কণ্ঠস্বরে থেমে দাঁড়ালো সম্বর। শুনছেন? আপনি কি সম্বরবাবু? হ্যাঁ, তবে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। না চেনারই কথা, আমি এ পাড়ার নতুন। আমার নাম শেখর দাস। সম্বর বুঝতে পারল এ ব্যক্তি সেই শেখর দাস যিনি ললিতাকে চোখের বালি পড়তে দিয়েছেন। ভাবা মাত্র তার বুকে আগুন জ্বলে উঠল। তবু সে বিষয়টার কোনো গুরুত্ব নেই মনে করে অন্য বিষয়ে খানিক আলাপচারিতা করে সে স্থান পরিত্যাগ করল। এরপর ললিতা সম্বরের বাড়িতে আসা পুরোপুরি বন্ধ করে দিল। ললিতার না আসা সম্বরকে আরো অস্থির করে তুলল। এই অস্থিরতা না সহ্য করতে পেরে সে হরিপদকে দিয়ে ললিতাকে ডেকে পাঠালো। তবু ললিতা এলো না। কয়েকদিন পর রাস্তায় নাড়ুকে দেখতে পেয়ে সম্বর জিজ্ঞেস করলো, নাড়ু, ললিতা তোমাদের বাড়ি যায়? হ্যাঁ সোমদা, রোজই তো আসে। এ কথা শুনে সম্বর মনে ভীষণ আঘাত পেল। নাড়ুর উদ্দেশ্যে বলল, আচ্ছা, তুমি এসব কথা কাউকে বলো না জানো। নাড়ু কাউকে বলবে না জানিয়ে চলে গেল। সেদিন বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল সম্বরের। রাতে ফিরে কিছুই প্রায় খেলো না সে। মানুষের মন ভালো না থাকলে খিদেও পায় না বোধ হয়। এক গ্লাস জল খেয়ে সে বিছানায় শুয়ে পড়ল। পরদিন সকালে অভ্যাস মতো পার্কে হাঁটতে গেল। সেখানে পুনরায় তার সাক্ষাৎ হলো শেখর দাসের সঙ্গে। আরে সম্বরবাবু, ডিসেম্বরের শীতে গায়ে চাদর না দিয়ে বসে আছেন? আমার তো ঠান্ডা লাগছে না। তা হলেও ঝুঁকি নেওয়া তো ঠিক নয়। নিন, একটা সিগারেট খান। আমি সিগারেট খাই না। কেন মিথ্যে বলছেন মশাই? সেদিন আপনাকে সিগারেট কিনতে দেখলাম, আর আপনি বলছেন আপনি নাকি সিগারেট খান না। নিন নিন, লজ্জার কিছু নাই। আপনি কেন আমায় বিরক্ত করছেন? আমি কি আপনার কাছে সিগারেট চেয়েছি? আপনি কি আমাকে শান্তিতে একটু বসতেও দেবেন না? এ কথা বলেই সে উঠে চলে গেল। কিছুদিন পর হঠাৎ করেই সম্বরের ভীষণ জ্বর হলো। জ্বর এতটাই মারাত্মক আকার ধারণ করলো যে সম্বর পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়ল। ওদিকে শেখর তার নিজ বাড়ির বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছিল। সেই সময় নাড়ু দৌড়ে এসে তাকে খবর দিল,
শেখরদা শুনেছ, রায় বাড়ির সন্ধ্যার নাকি খুব অসুখ হয়েছে। এক্ষুনি দেখে এলাম, ডাক্তারবাবু তার বাড়ি দিয়ে বেরালেন। আরে ওর আবার কি হলো? এই তো কদিন আগে ওর সাথে পার্কে দেখা হলো। কার কথা বলছিস রে নাড়ু? কার জ্বর? তুমি কিছু জানো না ললিতা? সম্বরবাবুর শরীর খুব খারাপ। কি বলছেন? না, আমি কিছুই জানি না। বলেই সে ছুট দিল সম্বরের বাড়ির দিকে। শেখর তখন একখানা সিগারেট ধরিয়ে উদ্বিগ্ন গলায় নাড়ুকে জিজ্ঞাসা করল, নাড়ু, ললিতা কি তবে সম্বরবাবুর বাড়ি আর যায় না? না, আসলে সেই যেদিন তুমি দিদিকে বইটা দিয়েছিলে, সে কথা শুনে সোমদা খুব রেগে গেছিল। ললিতা দিকেও বকেছিল। এই কথা শুনে শেখরের কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। আসলে এই কারণেই সেদিন সম্বরবাবু শেখরের সঙ্গে ওইরূপ আচরণ করেছিলেন। আর এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে সম্বর ললিতাকে ভালোবাসে। রায়বাড়িতে ঢুকে ললিতা সরাসরি সম্বরের ঘরে প্রবেশ করল। দেখল সম্বর বিছানায় শুয়ে আছে। তাকে 1 মাস পরে দেখে ললিতা চমকে উঠল। সম্বর অনেক রুগ্ন হয়ে গেছে, তার মুখ ভর্তি দাড়ি গোঁফ। ললিতা খাটের পাশে বসে পড়ল, বলল, সোমদা, তোমার এ কি অবস্থা? ললিতা, তুমি এসেছো? তোমাকে কতবার ডেকে পাঠিয়েছিলাম, তুমি আসোনি। এত রাগ আমার ওপর কেন ললিতা? কেন এত কষ্ট দাও আমায়? না সোমদা, আমার কোনো রাগ নেই তোমার উপর। ভুলটা আমারই ছিল, তুমি আমাকে ক্ষমা করে দাও। ললিতা, তুমি কি আমাকে বিয়ে করবে? এ তুমি কি বলছো সোমদা? হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি বলছি। এই কদিনে আমি বুঝেছি তোমাকে ছাড়া আমার কোনো পথ নেই। তুমি আমার চোখের আড়ালে চলে গেলে আমি বাঁচবো না। তাই অনুরোধ করছি, আমাকে ছেড়ে যেও না। কিন্তু তোমার বাবা এত নামী লোক, তিনি কি আমাকে মেনে নেবেন? আমি বাবার সাথে কথা বলবো। আমার বাবা কোনোদিনই আমার আবদার ফেলেননি। আর যদি বাবা না মানেন, তবে অন্য পথ আছে আমার কাছে। তাদের দুজনের কথা নাড়ু বাইরে দরজার আড়াল থেকে শুনছিল। সে ছুটে গিয়ে শেখরকে সকল বিষয় জানিয়ে দিল। পরের দিন সকালে শেখর রায়বাড়ির বৈঠকখানার সামনে গিয়ে দাঁড়ালো। সৌমেন রায় তখন আরাম কেদারায় বসে খবরের কাগজ পড়ছিলেন। শেখর বিনীত গলায় বলল, কাকাবাবু, একটু ভেতরে আসতে পারি? কে? ও, তুমি? এসো এসো। নমস্কার কাকাবাবু, আমি দাসবাড়ির বড় ছেলে, নাড়ুর দাদা। হ্যাঁ বাবা, তোমায় চিনি। ছেলেবেলায় তোমায় দেখেছিলাম। তারপর তো তুমি পড়াশোনার জন্য বিলেত চলে গিয়েছিলে। তা বাবা, কবে ফিরলে? কিছুদিন হলো ফিরেছি কাকাবাবু। তবে আজ আপনার সঙ্গে অন্য একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। হ্যাঁ বলো। আসলে ব্যাপারটা হলো, সম্বর আর ললিতা দুজন দুজনকে খুব ভালোবাসে। ওদের ভালোবাসার কথা কেউই হয়তো আপনাকে বলতে পারছে না, কিন্তু দুজনেই খুব কষ্টে আছে। আর আপনার ছেলে যে কতটা কষ্টে আছে সেটা তো আপনি নিশ্চয়ই টের পাচ্ছেন। হ্যাঁ, সোম গত কয়েকদিন ধরেই শয্যাশায়ী হয়ে রয়েছে। ওর মনমরা ভাব দেখে আমারও খুব খারাপ লাগছিল। কিন্তু তার আসল কারণ যে এই ঘটনা, তা আমি জানতাম না।
আচ্ছা শেখর, তুমি ভালো করেছো আমার সকল বিষয়টা জানিয়ে। আমার ছেলেকে আমি ছোট থেকেই সঠিক সিদ্ধান্ত নিতে পারার শিক্ষা দিয়েছি, তাই ওর ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমি আজই সম্বরের সাথে এ বিষয়ে কথা বলবো। যদি সত্যি ওর মনে এ কথা থাকে তবে আমার কোনো আপত্তি নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে কাকাবাবু। আমি তাহলে এবার আসি। আমাকে আবার ললিতার বাবার সাথেও কথা বলতে যেতে হবে। ললিতার বাবার সঙ্গে কথা বলার দরকার নেই। সম্মর যদি সম্মতি দেয় তবে আগামীকালই আমি ললিতাদের বাড়ি যাব বিবাহের পাকা কথা বলতে। আর মনে রেখো, সৌমেন রায় যদি কারো বাড়িতে গিয়ে নিজের ছেলের জন্য মেয়ের হাত চান তাহলে কেউ তা অস্বীকার করতে পারবে না। শেখর সৌমেন রায়ের পায়ের ধুলো নিয়ে হাসি মুখে প্রস্থান করল। 17ই মাঘ। রায়বাড়ির অন্দর মহল সেজে উঠেছে আলোর রোশনাই এবং সানাইয়ের সুরে। সম্বর এবং ললিতার শুভ বিবাহের আনন্দে মেতে উঠেছে আকাশ বাতাস। এই আনন্দের আতিশয্যে শেখর এক কোণে চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছিল। দূর থেকে তাকে দেখতে পেয়ে সম্বর তার দিকে এগিয়ে এসে তার হাত ধরে বলল, শেখরবাবু, সেদিন আপনার সঙ্গে আমি ভীষণ খারাপ ব্যবহার করেছিলাম। ভাবতেও পারিনি আপনি আমার এত বড় উপকার করবেন। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। বন্ধুর কাছে ক্ষমা চাইতে হয় না সম্ভব। তোমাদের আগামী দিন অনেক শুভ হোক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।